মিকেলাঞ্জেলো জুনিয়র প্রাসাদের বিভিন্ন প্রান্তে ওকে নিয়ে ঘুরে ঘুরে দেখালেন। আবার ফিরে এলেন সেই সংগ্রহশালার বিরাট হল কামরায়। বললেন, আমার ইচ্ছে দুই দেওয়ালে শিল্প সম্ভারগুলি সাজানো হবে, একদিকে আমার কাকার আর তার বিপরীতে সমকালীন ইতালীয় শিল্পীদের, আর মাঝখানে থাকবে একটি ফুল সাইজ তৈলচিত্র ইনক্লাইনোজিয়ান। ইনক্লিনিজিয়ন মানে হ্লাদিনী শক্তি, অনুপ্রেরণা, শিল্পীর অন্তলীন প্রেরণা, যা শিল্পী মনকে উদ্বুদ্ধ করে। আমার কল্পনায় তা হচ্ছে একটি প্রকাণ্ড নুড, বাস্তব নুড, কিন্তু তার আবেদনে যৌনতা থাকবে না। তুমি কি বলো? খুব সুন্দর অনুভাবনা, যদিও অত্যন্ত কঠিন কাজ। কে আঁকবেন? যে প্রশ্নের জবাব না দিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বপ্নালু দৃষ্টিতে উনি বলে চললেন, একটি ব্লন্ড, তার পশ্চাৎপটে ঘন নীল আকাশ, তার হাতে একটি ফুলের গুচ্ছ, পুষ্পনগরীর প্রতীক, সে বাতাসে ভাসছে, মেঘলোকে ভাসমান নারী মূর্তি। মেঘলোকে ভাসমান নুড, সেটা বাস্তব হবে কি করে? ইনক্লিনিজিয়ন তো আধা বাস্তব আধা কল্পনা, কেন হবে না? তুমি কি সাজেস্ট করো? আপনি যা বললেন তাই, তবে মেঘলোকে ভাসমান না করে ওকে বসিয়ে দেওয়া যায় আধখানা ভাঙা চাঁদের উপর। আকাশের রং কোবাল্ট ব্লু, ওর পায়ের নিচে কিউমুলাস মোয়েগ। না, কোবাল্ট ব্লু নয়, ডিপ আল্ট্রামেরিন। আর তার মাথার উপরে ঘন নীল পশ্চাৎপটে একটি মাত্র তারকা, স্টার অব বেথেলহেম। ধর্মকে আবার এর মধ্যে কেন টেনে আনছেন আঙ্কেল? শিল্পী মাত্রেই সদ্ধর্মের উপাসক। তাছাড়া ওটাকে দর্শক তার কল্পনা মতো ভেনাসও ভাবতে পারে। ভেনাস অপার্থিব স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক। আপনি কি চাইছেন, স্টার অব বেথেলহেম নাকি ভেনাস? বললাম তো, সেটা নির্ভর করবে দর্শকের দৃষ্টিভঙ্গিতে। শিল্প মাত্রেই একটা যোগের সাধনা, তার আধখানা গড়ে শিল্পী, বাকি আধখানা দর্শক। সমজদার। আর্টিমিসিয়া জবাব দিল না। মিকেলাঞ্জেলো অনেকক্ষণ তার ফ্রেঞ্চ কাট দাড়িতে হাত বুলিয়ে বললেন, এসো, তোমাকে একটি বাস রিলিফ দেখাই, আমার কাকার গড়া একটি অধোৎকীর্ণ ভাস্কর্য। ওকে নিয়ে গেলেন পাশের ঘরে। সেখানে একটি বাস রিলিফ, শিল্প জগতে তার নাম ম্যাডোনা অব দ্য স্টার্স, 1491, অর্থাৎ সোপান পাদমূলে ম্যাডোনা। বললেন, আপাতত ভুলে যাও এটা আমার কাকার গড়া একটি শিল্পকর্ম। নির্দ্বিধা এর সমালোচনা করো দেখি, দোষ ও গুণ। আর্টেমিসিয়া অনেকক্ষণ সেটি খুঁটিয়ে দেখল, তারপর সত্যি নির্দ্বিধায় শুরু করলো তার শিল্প সমালোচনা। এটা যে বাস রিলিফ তা বোঝাই যায় না, মনে হয় সাদা কালো একখানি পেন্সিলে আঁকা ছবি। শিল্পভূমি থেকে কোনো অংশই আধা ইঞ্চির চেয়ে বেশি বাইরে বেরিয়ে আসেনি, শুধুমাত্র মায়ের দক্ষিণ হস্তের মুঠিখানি ছাড়া। সেটুকু তো প্রযুক্তিবিদ্যার কারিগরি। শিল্পের মর্মকথায় এসো এবার। শিশু জিসাসকে উনি গড়েছেন ড্যাশ ভিউতে, এটা আমি আগে কখনো দেখিনি। কারেক্ট। তুমি হয়তো কয়েকশো শিল্পকর্ম দেখেছো, আমি দেখেছি কয়েক সহস্র, আমিও দেখিনি। নেক্সট। আমার ধৃষ্টতা মার্জনা করবেন আঙ্কেল, জিসাসের ডান হাতের বাইসেপ শিশু সুলভ হয়নি, এটা একটা অ্যানাটমিক্যাল ডিফেক্ট। রাইট। শিল্পী জিসাসের অন্তর্লীন দার্ঢ্য বা আধ্যাত্মিক শক্তির বিকাশ দেখাতে এই শারীরিক ত্রুটিটি সজ্ঞানে খোদাই করেছিলেন, এই আমার ধারণা। আর কিছু? মা মেরির মুখে একটা বিষণ্ণতার ছাপ। পিয়েটা মূর্তিতে মা মেরির বিষণ্ণতার অর্থ বুঝি, কিন্তু এখানে স্তনদানরত মাতার এই বিষণ্ণতা কেন? আমি বলবো? বলুন আঙ্কেল। তোমার নজরে পড়েনি সিঁড়ির 3 ধাপ উঁচুতে জনের দক্ষিণ বাহু আর সিঁড়ির ব্যালাস্ট্রেডের একটা অসমাপ্ত ক্রুশ চিহ্ন গড়ে তুলেছে। ক্রুশটা পুরোপুরি রূপায়িত হয়নি, হবে 30 বছর পরে, কিন্তু মা যেন তার দিব্য দৃষ্টিতে তা দেখতে পাচ্ছেন, তাই তার মুখে পড়েছে একটা বিষণ্ণতার ছাপ। মা যেন ডান কনুই দিয়ে ক্রুশটাকে দূরে সরিয়ে দিতে চাইছেন, অথচ দেখো বাঁ হাতের তালুতে আবার সেই ক্রসটাকেই যেন ধারণ করে রেখেছেন। কেন? কারণ ওই ক্রুশ কাষ্ঠটাই তো তার স্তন্যপানরত শিশুকে মানব মাত্রায় রূপান্তরিত করবে। গড দ্য ফাদার
আর গড দ্য সানের সেতুবন্ধনই তো ওই নিষ্ঠুর ক্রুশকাঠ। তাই ওটাকে আর ঠেলে ফেলে দেওয়া তো চলবে না। এই দ্বৈত ভাবনাতেই মায়ের মুখে ফুটে উঠেছে প্রশান্তি আর বিষণ্ণতা। লক্ষ্য করে দেখো আর্টেমিসিয়া, মায়ের পেছনে যেন একটা হ্যালোর আভাস, একটা রত্নচ্ছটা। ওটাও পরিপূর্ণ হ্যালো হয়ে উঠবে ৩০ বছর পর। আর্টেমিসিয়া স্তম্ভিত হয়ে গেল ওর শিল্প বিশ্লেষণে। দাড়িতে হাত বোলাতে বোলাতে উনি বললেন, তোমার দৃষ্টিতে ওটা সিঁড়ির ব্যারাস্টেজ, আমি দেখছি একটা অসমাপ্ত ক্রুশ। তেমনি আমার পরিকল্পিত ইনক্লিনিওজিয়নের কোনো দর্শক দেখবে সৌন্দর্যের দেবী স্বর্গীয় ভেনাসকে, কোনো দর্শক দেখবে সন্মার্গের পথপ্রদর্শক স্টার অব বেথেলহেম। দুজনে ফিরে এসে বসলেন ওর স্টাডিতে। আর্টেমিসিয়া বলে, আপনি কিন্তু আমার একটি প্রশ্নের জবাব এখনো দেননি আঙ্কেল। কোন প্রশ্নটা? এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বটা আপনি সমকালীন কোন মহান শিল্পীকে দেবার কথা ভাবছেন? এমবি জুনিয়র জবাব দেবার সুযোগ পেলেন না। ঠিক তখনই দ্বার প্রান্ত থেকে ওর সেক্রেটারি জানতে চায়, ভিতরে আসতে পারি ইওর লর্ডশিপ? হ্যাঁ এসো, কি ব্যাপার? সেক্রেটারি জবাব দিল না। নিঃশব্দে টেবিলের উপর নামিয়ে রাখলো একটা মনোগ্রাম করা লেফাফা আর একটা মেরুন রঙের থলি। তাতে ঠক করে একটা শব্দ হলো। দুজনকে অভিবাদন করে সেক্রেটারি চলে গেল। হ্যাঁ, কি যেন জানতে চাইছিলে তুমি? প্রশ্ন করতে করতে হাত বটুয়ার দড়ি খুলে উনি তার ভিতরের স্বর্ণ মুদ্রাগুলি টেবিলে ঢালছিলেন। গুনে দেখলেন তাতে ছিল 30টি ফ্লোরিন, মানে মোহর। আর্টেমিসিয়া অপেক্ষা করছিল। স্বর্ণ মুদ্রাগুলি পুনরায় থলিতে ভরে ফেলে উনি চিঠিখানা লেফাফা থেকে বার করে দেখছিলেন। সেটাকেও খামে ভরে পুনরায় বললেন, হ্যাঁ, কি যেন বলতে চাইছিলেন? না, মানে আমি জানতে চাইছিলাম, ওই মহান শিল্পকর্মের জন্য আপনি কি কোনো সমকালীন শিল্পীর কথা ভেবেছেন? ভেবেছি। এই তোমার প্রশ্নের জবাব। চিঠিখানি খুলে দেখো। তা দেখে বজ্রাহতা হয়ে গেল আর্টেমিসিয়া। বলে, এটা আপনি কি করলেন? আমি অখ্যাত অজ্ঞাত? এক্ষুনি যে বাস রিলিফটা দেখলে আর্টেমিসিয়া, ওটা গড়েছিলেন একজন নিতান্ত অখ্যাত অজ্ঞাত কিশোর শিল্পী। ইয়ার অব দ্য লর্ড 1491-এ। তখন তার বয়স মাত্র 17। এটাই তার জীবনের প্রথম বাস রিলিফ। তার ইনক্লাইনেজিয়ন কে ছিল জানো? কন্টাসিনটা, লিটল কাউন্টেস। তার নাম শুনেছ? আর্টেমিসিয়ার বাক্যস্ফূর্তি হলো না। দুদিকে মাথা নেড়ে নেতিবাচক ভঙ্গিতে জানালো সে জানে না। কন্টাসিনার বয়স তখন 13। তিনি ছিলেন লরেন্জো দ্য ম্যাগনিফিসেন্টের কনিষ্ঠতমা আত্মজা। আমার কাকার সঙ্গে তার একটা কাফ লাভ হয়েছিল। যদিও দুজনে দুজনের কাছে কোনোদিন তা স্বীকার করেননি, তবু দুজনেই সে কথা জানতেন। রিডলফির সম্ভ্রান্ত পরিবারে কন্টাসিনার বিবাহ হয়। 3 সন্তানের জননীকে মা মেরি বুকে টেনে নেন মাত্র 37 বছর বয়সে। আর আমার কাকা সারা জীবন বিবাহই করেননি। তুমি কন্টাসিনার নামই শোনোনি? এখনো বাকশক্তি ফিরে পায়নি শ্রোতা। সে আবার মাথা নাড়ে। কন্টাসিনার ছোট ভাই গুইলিনোর নাম শুনেছ? যার জন্ম ও মৃত্যু কন্টাসিনার ঠিক এক বছর পরে। আজ্ঞে না। তিনি কি জন্য বিখ্যাত? বিশ্ব ললিত কলাকে তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রতিকৃতি চিত্রটি উপহার দিয়েছেন বলে। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ প্রতিকৃতি? কি তা? কি আশ্চর্য, সেটাও তোমাকে বলে দিতে হবে। মোনালিসা। কিন্তু সেটা তো এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। কারেক্ট। কিন্তু লিওনার্দোকে ওই ছবিটা আঁকার বায়নাটা দিয়েছিলেন গুইলিনো দা মেডিচি। মোনালিসার সঙ্গে নাকি গুইলিনোরও হয়েছিল অমনি একটি কাফ লাভ। তাই অর্থমূল্যে লিওনার্দোকে নিযুক্ত করেছিলেন সিনোরা লিজা গিয়োকোন্ডার একটি প্রতিকৃতি আঁকাতে। যদিও শেষ পর্যন্ত তিনি সে ছবিটি ডেলিভারি নেননি। ছবিটা বরাবর ছিল লিওনার্দোর সঙ্গে। আর্টেমিসিয়া এতক্ষণে নিজেকে কোনো ক্রমে সামলে নিয়েছে। বলে, সে যাই হোক, কিন্তু ওই ইনক্লাইনিজিয়নের মতো গুরুত্বপূর্ণ ছবিখানা আঁকার গুরুদায়িত্ব আপনি আমার মতো নভিসকে দিচ্ছেন কেন? 3টি কারণে। প্রথম কথা, তোমার মধ্যে একটি প্রচন্ড সম্ভাবনাকে আমি দেখতে পাচ্ছি। ইল দিভানো লরেঞ্জো দ্য ম্যাগনিফিসেন্ট যেমন দেখতে পেয়েছিলেন কিশোর ভাস্করের ওই বাস রিলিফে,
ম্যাডোনা অন দ্য স্টেয়ার্সে। দ্বিতীয় কথা, তুমি ব্যতীত সমকালীন চিত্রশিল্পের জগতে আমি কোনো মহিলা শিল্পীকে খুঁজে পাইনি। কোনো পুরুষ চিত্রকর নুড গড়লে কিছুতেই সেটাকে যৌনতা বর্জিত করতে পারবেন না। প্র্যাক্সিটেলেমের নুড পাইরিন থেকে তিনতরেত্তর সুজান্নাতে তা প্রমাণিত। পারলে একমাত্র তুমিই পারবে, যেহেতু তুমি পুরুষ নও। আর্টেমিসিয়া মাথা নিচু করে অনেকক্ষণ কি যেন চিন্তা করল, তারপর বলে, আপনি 3টি হেতুর কথা বলছিলেন আঙ্কেল। সেটা প্র্যাকটিক্যাল। আমাদের একাডেমিয়ায় অনেকগুলি মহিলা আছেন যারা শিল্পীর মডেল হওয়ার জন্য নাম লিখিয়েছেন। চিত্রকরেরা তাদের দৈনিক হারে মডেল হিসেবে নিযুক্ত করতে পারেন, কিন্তু তাদের নুড মডেল করার কানুন নেই। তোমার ক্ষেত্রে সে বাধা থাকবে না। তুমি পছন্দ মতো মডেলকে নিয়োগ করতে পারো, আর আইন মেনেই নুড মডেলের ছবি আঁকতে পারবে। থলিটা এবার উনি বাড়িয়ে ধরলেন। এটা কেন আঙ্কেল? বায়না। তোমাকে রং, তুলি, ক্যানভাস খরিদ করতে হবে, দৈনিক মডেলকে তার প্রাপ্য মেটাতে হবে। এ ছবিটা তোমার কমিশন কাজ, সমস্ত খরচ আমার, পরে হিসাব দিও। এ কি, তুমি কাঁদছো কেন আর্টেমিসিয়া? আর্টেমিসিয়া উঠে দাঁড়ায়, বলে, সেটা আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। শুধু বলে যাই, আজকের সকালটা আমার এই 22 বছরের জীবনে সর্বশ্রেষ্ঠ। এটা মোনালিসা। অ্যাপোথেকারির অর্থাৎ চিত্রকরদের যারা রং, তুলি ইত্যাদি বিক্রয় করেন, মালিক চশমা জোড়া নাকের উপর তুলে আর্টেমিসিয়াকে এক নজর দেখে নিয়ে বলেন, বলুন সিনোরা, কিভাবে আপনার সেবা করতে পারি? আমি রঙের কিছু সরঞ্জাম কিনতে এসেছি, রং, তুলি, ক্যানভাস এবং স্ট্যান্ড। খুব আনন্দের কথা। তাহলে যিনি আঁকবেন তাকেই সঙ্গে নিয়ে এলেন না কেন? আর্টেমিসিয়া মিষ্টি হেসে বললে, তিনিই এসেছেন। আপনি চিনতে পারছেন না, আমিই আঁকব। মানে? ভদ্রলোক একটু থতমত খেয়ে গেলেন। টেবিলে নানান সরঞ্জাম সাজানো। আর্টেমিসিয়া তা থেকে কিছুটা অ্যালাবাস্টার সরিয়ে রাখলো পত্রবর্ণের জন্য। স্প্যানিশ সিনেবার, একটা খলনুড়ি, অকারের ঢেলা, মেঘ আঁকার জন্য কিছু গ্রে আর হোয়াইট লেড। তারপর বললে, ছবিটার পশ্চাৎপট হলো ঘন নীল আকাশ। কি নেওয়া যায় বলুন তো? বৃদ্ধ এতক্ষণে সামলে নিয়েছেন। সংসারে কত হরেক কিসিমের চিড়িয়া থাকে, 5 পাওয়ালা ষাঁড়, সাদা রঙের কাক, এটাও সেরকমের একটা ব্যতিক্রম। কোটের পরিবর্তে পেটিকোটধারী চিত্রকর। ঢোক গিলে বললেন, আমার কাছে কিছু আজুর ডেল অ্যালা ম্যাগনা আছে, আর তাতে বেশ আকাশি নীল হতে পারে। না সিনার, আমি কোবাল্ট ব্লু রং চাই না, ঘন নীল আকাশ, নির্ভেজাল ঘন নীল। আল্ট্রামেরিন নেই? আছে, লাপিস লাজুলির আছে, কিন্তু তার যে আকাশ ছোঁয়া দাম সিনোরা, প্রায় সোনার দর। দামের প্রশ্ন তো আমি করিনি, দেখি জিনিসটা। বুড়ো বিরক্ত হলো। উপায় নেই, খদ্দের হচ্ছেন মা লক্ষ্মী। পিছনের একটা ড্রয়ার থেকে সাবধানে বার করে আনলো একটা পুঁটুলি। ট্রের উপর কাগজ পেতে তার উপর ঢেলে দিল ঘন নীল কিছু পাথর। তারপর স্বর্ণকার যে ভঙ্গিতে শহরে বেড়াতে আসা গ্রাম্য মহিলার সামনে মেলে ধরে হিরে পান্না বসানো জড়োয়া, সেটা সেইভাবেই ঠেলে দিল। বললে, নিক্তিতে ওজন করতে হবে সিনোরা, কোন টুকরোটা নেবেন পছন্দ করুন। আর্টেমিসিয়া বললে, সবকটাই। বৃদ্ধের চোয়ালের নিম্নাংশ ঝুলে পড়ল। আবার আমতা আমতা করে বললেন, প্রায় 2 ফ্লোরিন দাম পড়ে যাবে সিনোরা। দামের প্রশ্ন বারবার উঠছে কেন? ওজন করুন সবগুলো। এতক্ষণে বৃদ্ধ বুঝতে পেরেছেন তার মা লক্ষ্মী তুলি ধরতে জানুন না জানুন, চাবুকটা ধরতে জানেন। আর্টেমিসিয়া যখন নগদে দাম মিটিয়ে দিলে, তখন অ্যাপোথেকারি বললেন, ক্যাশ মেমোটা নিয়ে যান মা, আর আপনার ঠিকানাটা দিয়ে যান, আমার ছেলে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আপনি তো দেখছি বাড়ির গ্রহামটা আজ নিয়ে বের হননি। আর্টেমিসিয়া কোনো মতে হাসি সামলে নেয়। থলি ভর্তি মোহর দেখে বৃদ্ধ বুঝি ভাবছেন ওর বাড়িতেও সবই মোহর। আর্টেমিসিয়া বাড়ি ফিরে গ্র্যানির চোখের সামনে বাড়িয়ে ধরে সোনালী অক্ষরে লেখা একাডেমির আমন্ত্রণ পত্রটি। বুড়ি বলে, তুই পড়ে শুনিয়ে দে, এত ছোট হরফ আমি পড়তে পারি না। আর্টেমিসিয়ার খেয়াল হলো গ্র্যানির অক্ষর পরিচয় নেই। পড়ে শোনালো চিঠিটা। বুড়ি নিরক্ষর বটে, তবে 3 কুড়ি পাড়ি দিয়েছে এই পুষ্পনগরীতে, ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারে। একগাল হেসে বলে, তার মানে ওরা তোর কাজের মর্যাদা বুঝতে পেরেছে এতদিনে? তাই তো মনে হচ্ছে।
আমার তো নিমন্ত্রণ হবার কথা নয়। হঠাৎ কি খেয়াল হয় বুড়ির, জানতে চায়, হ্যাঁ রে, পেত্র কি বললে, নেমন্তন্ন রাখতে তোকে নিয়ে যাবে তো? তাকে চিঠিখানা এখনো দেখানো হয়নি, সে বেরিয়ে যাবার পরে চিঠিখানা এসেছে। তা তোমার এমন সন্দেহ কেন হলো দিদা? ও নিশ্চয়ই আমাকে সঙ্গে নিয়ে যাবে, পালমিরাকে আমরা তোমার কাছে রেখে যাব, কেমন? বুড়ি কেমন যেন গম্ভীর হয়ে গেল। কি ভাবছো বলো তো? জানতে চায় এবার। ওর বুকের ভিতরটা বর্ষণমুখর মেঘের মতো গুড়গুড় করছে। বুড়ি যে কি ভাবছে তা অবশ্য আন্দাজ করেছে। সে আশঙ্কাটা ওর নিজের মনেই ছিল। উদীয়মান শিল্পীরা সস্ত্রীক নিমন্ত্রিত হন, সস্ত্রীক উপস্থিত হন, তাদের বুকের মধ্যে একটা আশার অঙ্কুরও মাথা তুলতে চায়। কে জানে, হয়তো তার নামটা লিখিত হয়েছে এ বৎসরের সাম্মানিক সদস্য তালিকায়। সেটা সমাবর্তনের পূর্বে বিজ্ঞপ্ত হয় না, নাটকীয়ভাবে সেটা ঘোষিত হয় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে। তাই ও জানে না তার নাম এবছর তালিকাভুক্ত হয়েছে। এখানে চিঠিতে উল্লেখিত হয়েছে স্বস্বামী, উইথ স্পাউস। পেত্র এটা কিভাবে নেবে জানা নেই। বুড়ি বললে, আমি কি ভাবছি তা তুই ভালো মতোই জানিস। গোয়ার গোবিন্দটা এটা কিভাবে নেবে তার কি কিছু স্থিরতা আছে? পেত্র ফিরে এলো সন্ধ্যা নাগাদ। আর্টিমিসিয়া দুরু দুরু বুকে চিঠিখানা ওকে দেখাতে গেল। পেত্র হাত বাড়িয়ে লেফাফা নিল না। জুতোর ফিতে খুলতে খুলতে মুখ নিচু করেই বললে, আমাকে দেখাতে হবে না, আমি জানি। কাল দুপুরে তোমাকে আঁতেলদের উৎসবে আমন্ত্রণ করা হয়েছে, এই তো? সেটা তো আনন্দের কথা, যেও। তুমি কোথায় শুনলে? আমিও ফ্লোরেন্সের একজন বাসিন্দা, এসব খবর আমাকে রাখতে হয়। এ শহরের চিত্রশিল্প সম্বন্ধে যাবতীয় সংবাদ। আর্টিমিসিয়া বললে, আমি কিন্তু এটা আশা করিনি আদৌ। করনি? আশ্চর্য, আমি হলে কিন্তু করতাম। অমন জোরালো জাঁদরেল আঙ্কেল থাকলে আমারও নিমন্ত্রণ হতো। তোমার নিমন্ত্রণ তো হয়েছেই, জানি, বিখ্যাত শিল্পীর স্বামী হবার গৌরবে। যা আশঙ্কা করেছিল তাই। কথা ঘোরাতে বলল, তুমি কোন স্যুটটা পরে যাবে? এখনই বলো, ইস্ত্রি করে দিই। ততক্ষণে ওর জুতো জোড়া বন্ধনমুক্ত হয়েছে। গায়ের কোটটাও ওর গা থেকে নিষ্কৃতি পেয়ে হ্যাঙ্গারে উদ্বন্ধন লাভ করেছে। পেত্র তার ঝোলা থেকে আবসান্থের বোতলটা বার করে টেবিলে রাখলো। বললে, আমি ওভাবে নিমন্ত্রণ রাখতে যেতে পারি না আর্টিমিসিয়া, তুমি একাই যেও। সেটা খুব বিসদৃশ্য দেখাবে না? না, কেউ সেটা নজরই করবে না। করবে, অন্তত এমবি জুনিয়র করবেন। এই নিয়ে 3-4 বার হলো তো। 3 বার মানে? প্রথমবার ওর পাতরাসের নিমন্ত্রণে, দ্বিতীয়বার ইনক্লাইনেজিয়ানের আবরণ উন্মোচনের উৎসবে, আর কাল তো তৃতীয়বার একই ঘটনা ঘটতে চলেছে। পেত্র আবসান্থের বোতলটা ছিপি খুলে গ্লাসে ঢালতে শুরু করেছে। বললে, না, তোমার আঙ্কেল ক্ষমাশীল মহানুভব ব্যক্তি, তিনি কিছু মনে করবেন না। উৎসব মুখর একাডেমির সামনের মাঠে বিরাট জনতা। ছোট ছোট জটলায় উচ্চকণ্ঠে তারা আলাপচারি করছে। মহামান্য অতিথিরা তাদের গাড়ি থেকে একে একে নামছেন। গাড়োয়ান গাড়ি নিয়ে চলে যাচ্ছে গাড়ি রাখার ফাঁকা ময়দানে। আর্টিমিসিয়াকে দেখেই সিনার বুয়োনরত্তি 2 হাত বাড়িয়ে এগিয়ে এলেন। ওর হাত দুটি ধরে বললেন, এ কি, তুমি একা? ও আসেনি? আজ্ঞে না, কি একটা জরুরি কাজে আটকা পড়েছে। সেই স্থূলকায় স্টুয়ার্ট ভদ্রলোকও এতক্ষণে এগিয়ে এসেছেন। মিকেলাঞ্জেলো তাঁর সঙ্গে আর্টিমিসিয়ার পরিচয় করিয়ে দিলেন। ভদ্রলোক ওকে বাও করলেন সসম্ভ্রমে। সেটা উপভোগ করলো অখ্যাত শিল্পীটি। তার মনে পড়ে গেল, মাস কয়েক আগে ওই ভদ্রলোক ভেবেছিলেন এ মেয়েটি মডেল হিসেবে নাম লেখাতে এসেছে। আজ সে আমন্ত্রিতা অতিথি। আর্টিমিসিয়া নির্লিপ্তভাবে বললে, মনে হচ্ছে ইতিপূর্বেই আমাদের একবার সাক্ষাৎ হয়েছে, তাই না? বটেই তো, আপনি তো একাডেমিয়া থেকেই মডেল ভাড়া করেছিলেন আপনার ইনক্লাইনিয়েশনের জন্য। ওটা আপনি এঁকেছেন? অসাধারণ একটা তৈলচিত্র। আর্টিমিসিয়া এই পাশ ফিরে বক্তাকে বাও করল। তাকে চিনতে পারল না। বোধহয় তিনি একজন বিখ্যাত ব্যক্তি, কেউ কেটা কেউ। তার পরিচয় কেউ দিল না। বৃদ্ধ লাঠি ঠুকঠুক করতে করতে ভিতরে ঢুকে গেলেন। প্রবেশদ্বারের কাছে নিখুঁত সাজ পোশাকে দাঁড়িয়েছিলেন সিনার ব্র্যান্ডিনেল্লি, একাডেমির সচিব। তিনিও সাদরে আর্টিমিসিয়াকে অভ্যর্থনা জানালেন। এটা অপ্রত্যাশিত। আর্টিমিসিয়া তাকেও বাও করলো একটা।
বৃদ্ধ বললেন, সমাবর্তন উৎসব শুরু হতে এখনো 8 ঘন্টা বাকি। ইতিমধ্যে নতুন সংযোজিত শিল্প সম্ভারগুলি ঘুরে ঘুরে দেখুন। আর্টেমিসিয়া তাকে আর বলল না যে এই প্রথম সে ভিতরে ঢুকতে পেরেছে। নতুন সংযোজনের প্রশ্নই নেই, সে ইতিপূর্বে কিছুই দেখেনি। হল কামরার মাঝামাঝি দাঁড়িয়েছিলেন ইল গ্র্যান্ডুচা কাসিমো দা মেডিচি, কাসিমো পরিবারের বর্তমান বড় কর্তা। বয়স কম, 30-এ এখনো পৌঁছাননি, কিন্তু দিব্যকান্তি আদৌ নন। পোশাক পরিচ্ছদ খুবই জমকালো, মুখাকৃতি মোটেই সুন্দর নয়। তা হোক, তবু তিনি আজও ইল গ্র্যান্ডুচা পারিবারিক উপাধি অনুসারে মহান। ফ্লোরেন্সের মেডিচি পরিবার কয়েক শতাব্দী ধরে ছিল গোটা ইউরোপের একটি অতি বর্ধিষ্ণু পরিবার, শিল্প, সংস্কৃতি এবং সামরিক মর্যাদায়। সে বংশে ক্ষমতা ও প্রতিপত্তির গৌরী শিখরে উপনীত হয়েছিলেন ইল দিভানো লরেঞ্জো দ্য ম্যাগনিফিসেন্ট, মিকেলাঞ্জেলো সিনিয়রের পৃষ্ঠপোষক। কৃষ্ণনগর রাজ পরিবারের যেমন ক্ষমতার শীর্ষচূড়ায় উন্নীত হয়েছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, ভারতচন্দ্র রায়গুণাকরের পৃষ্ঠপোষক। এখন এই পরিবারের প্রতিপত্তি নিম্নগামী, অথচ এই পরিবার থেকেই 2 জন হয়েছেন পোপ, 1 জন ফ্রান্সের রানী। আঙ্কেল ওর কানে কানে বললেন, আমার সঙ্গে এদিকে এসো আর্টেমিসিয়া, কাসিমো দা মেডিচির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। তোমার ইনক্লিনেশনের খুব প্রশংসা করেছেন উনি। ওরা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে স্টুয়ার্ট ভদ্রলোক তার হস্তধৃত লাঠিটা মার্বেল মেঝেতে ঠুকে উচ্চস্বরে ঘোষণা করে ওঠেন, অ্যাটেনশন প্লিজ। সবাই তাড়াহুড়ো করে 2 সারিতে মুখোমুখি হয়ে দাঁড়ায়, সভ্য এবং নিমন্ত্রিতের দল। সিনার ব্র্যান্ডিনেল্লি একটা গলা খাঁকারি দিয়ে গম্ভীর স্বরে বলতে থাকেন, ইল গ্র্যান্ডুচা কাসিমো দা মেডিচি, আকাদেমিয়া ডেল আর্নটি ডেল ডিসেনোর সভ্যবৃন্দ এবং সমবেত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ এই সমাবর্তন উৎসবে ললিত কলার পৃষ্ঠপোষক দেবতুল্য সেন্ট লুককে স্মরণ করে আমি এখন আকাদেমির তরফে নবনির্বাচিত সম্মানিত সদস্যদের নাম ঘোষণা করব। বর্তমান বৎসরে অর্থাৎ ইয়ার অব দ্য লস 1615 খ্রিস্টাব্দে আমাদের সভ্য তালিকায় 3 জন উদীয়মান শিল্পীকে সম্মানিত সদস্য পদে উন্নীত করা হচ্ছে। তাদের নাম ঘোষিত করা হবে এখন। বর্তমান বৎসরে নিজ নিজ ক্ষেত্রে তাদের অসামান্য সাফল্যের জন্য তারা 3 জনই এই সমাবর্তন মণ্ডপে উপস্থিত। নাম ঘোষণার পরে তারা অনুগ্রহ করে অগ্রসর হয়ে আসবেন এবং আমাদের সভাপতি মহামান্য ইল গ্র্যান্ডুচার হাত থেকে সম্মান পদক তথা শংসাপত্র গ্রহণ করবেন। হল কামরায় উপস্থিত প্রায় 100 মানুষ তখন রুদ্ধশ্বাস। ভাস্কর্য বিভাগে সিনার আন্তোনেল্লো ইগনাজিও বারদুচ্চি, অল্প বয়সী একজন ভাস্কর, 1 পদ অগ্রসর হয়ে সভাপতির হাত থেকে সম্মানপত্র গ্রহণ করলেন। ইল গ্র্যান্ডুচা স্বর্ণখচিত রূপার মেডেলটি গলায় পরিয়ে দিলেন। 100 মানুষ সমবেত কণ্ঠে পুকার দিয়ে ওঠেন, ব্রাভো। স্থাপত্য বিভাগে সিনার আন্তোনিও গুইদো দা ফ্লোরেন্তিনো, পুনরায় সমস্বরে সবাই পুকার দিয়ে ওঠে, ব্রাভো। চিত্রশিল্প বিভাগে সিনোরা আর্টেমিসিয়া দা ওরাজিও জেন্টিলেস্টি, আর্টেমিসিয়া বজ্রাহত। সমস্ত হল কামরার প্রাচীরে তার নামটি প্রতিধ্বনিত হল। সে কিন্তু তখনও স্বাভাবিক হতে পারেনি, তার 2টি পা যেন মেঝেতে গাঁথা হয়ে গেছে। মিকেলাঞ্জেলো জুনিয়র দাঁড়িয়েছিলেন ঠিক ওর পাশেই। তিনি ওর পিঠে একটি সস্নেহ করস্পর্শ করা মাত্র ও সম্বিত ফিরে পায়। ধীর পদবিক্ষেপে ও এগিয়ে যায় একাডেমিয়ার সভাপতির সম্মুখে। নতমস্তকে শংসাপত্রটি গ্রহণ করে বাও করে। কাসিমো ওর গলায় মেডেলটা পরিয়ে দিলেন। সমবেত সকলে সমস্বরে পুকার দিয়ে উঠে, না, ব্রাভো নয়, এবার স্ত্রিয়া মাপ, ব্রাভো। আর্টেমিসিয়ার মনে হলো এটা তার জীবনের একটি পরম লগ্ন। আঙ্কেল ওর বাহুমূল গ্রহণ করে বললেন, এবার এসো আর্টেমিসিয়া, তোমার সঙ্গে ইল গ্র্যান্ডুচার পরিচয় করিয়ে দিই। এবারও বাধা পড়ল। স্টুয়ার্ট বেমক্কা ঘোষণা করে বসে, এবার আপনারা আমার সঙ্গে আসুন। একাডেমিয়ার সংরক্ষিত শিল্পশালার দ্বার উন্মুক্ত করা হয়েছে। আমাদের সচিব শিল্প বিশারদ সিনিয়র ব্র্যান্ডিনেল্লি আপনাদের সবকিছু ঘুরিয়ে দেখাবেন এবং প্রতিটি শিল্পের ব্যাখ্যা প্রদান করবেন। এক দলে সকলের যাওয়া সম্ভব নয়।
ক্যাসিমো এবং ব্র্যান্ডেনেলিকে অনুসরণ করে প্রথম দল দর্শনার্থী প্রবেশ করলেন প্রদর্শনী কক্ষে। প্রকাণ্ড চিত্রশালা, বিশ্ববন্দিত শিল্পাচার্যদের বিভিন্ন যুগের সাধনা সারি সারি সাজানো, শিল্পের সে এক স্বর্গ। বত্তিচেল্লির প্রিমাভেরা বা বসন্তোৎসব, লিওনার্দোর লেডি উইথ অ্যান এয়ারমাইন, জর্ডনের নিদ্রিতা ভেনাস পাশাপাশি অপেক্ষা করছে সমজদার দর্শকের স্বীকৃতির জন্য। এগুলি দীর্ঘকাল উফিজি সংগ্রহশালায় সাজানো, দর্শকেরা সবাই অনেকবার দেখেছে, তাই সিনার ব্র্যান্ডিনেল্লি এগুলির ব্যাখ্যা না দিয়ে সরাসরি ওদের নিয়ে গেলেন সম্প্রতি যে চিত্রগুলি উফিজি ক্রয় করেছে সেগুলি দেখাতে। প্রথমেই তিজিয়ানোর নলি মি ট্যাঙ্গেরি। তিজিয়ানো ভেসেল্লি ছিলেন ভেনিসিয়ান শিল্পাচার্য বেলিনির প্রিয় শিষ্য এবং জর্জনের সতীর্থ। তাকে আমরা টিশিয়ান নামে চিনি। এই তৈলচিত্রে মাত্র দুটি চরিত্র, যিশু ও ম্যাগদালেন। হতভাগিনী ম্যাগদালেন নতজানু ভঙ্গিতে প্রভুর চরণ স্পর্শ করতে উদ্যতা, আর যিশু যেন দূরে সরে গিয়ে বলছেন, নলি মি ট্যাঙ্গেরি, অর্থাৎ আমাকে স্পর্শ করো না। কেন কেন তিনি ওই মন্দভাগিনীকে তার চরণ স্পর্শ করতে বারণ করছেন? বাইবেলের কোথায় আছে এই ঘটনার বর্ণনা? আর্টেমিসিয়া জানে না। এ ঘটনা কি প্রভুর পুনরুত্থানের পরবর্তীকালে? না হলে প্রভুর পায়ের পাতায় ওই আঘাতের চিহ্নটি কেন? কেন টিশিয়ান ওখানে দিয়েছেন ভার্বিলিয়ান রঙের একটি ক্ষত চিহ্নের বিন্দু স্পর্শ? কি ক্ষতি হতো যদি ওই হতভাগিনী প্রভুর চরণমূলে নামিয়ে রাখার সৌভাগ্য লাভ করত একটি শ্রদ্ধানম্র প্রণাম? কিন্তু সে কথা ভাববার সময় সে পেল না। প্রদর্শক এগিয়ে গেলেন পরবর্তী চিত্রের সম্মুখে। এটিও উফিজি সম্প্রতি ক্রয় করেছে। পারমিগিয়ানোর আঁকা একটি বিশাল ক্যানভাস, ম্যাডোনা উইথ দ্য লং লেন। পারমিগিয়ানো লম্বার্ড শৈলীর শিল্পী, মাত্র 37 বছর বয়সে প্রয়াত হন। কোরোজ্জিওর চিরাস্কিউরের প্রভাব তার শিল্পে জোরালোভাবে পড়েছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে রাফায়েলের পেলবতা। শিল্প বিশারদ ব্র্যান্ডিনেল্লি বললেন, আপনারা শুনে সুখী হবেন, আমাদের সংগ্রহশালার কর্তৃপক্ষ এই চিত্রটিকে সম্প্রতি ক্রয় করেছেন। এটি একটি বিশ্ববন্দিত শিল্পকর্ম। দর্শক দলের মধ্যে একজন বৃদ্ধ, নিঃসন্দেহে তিনিও একজন শিল্প বিশারদ, বলে ওঠেন, তা তো বুঝলাম সিনার, কিন্তু এটি বিশ্ববন্দিত হলো কোন সুবাদে? ব্র্যান্ডিনেল্লি বিচিত্র হেসে বললেন, কেন স্যার, আপনার কি মনে হচ্ছে এই ছবিতে কিছু গন্ডগোল আছে? আগে হ্যাঁ, তবে আমরা তো সাধারণ দর্শক, তাই আপনার মতো কনৌসারের কাছে ব্যাপারটা বুঝে নিতে চাইছি। বলুন, কি আপত্তি নজরে পড়েছে আপনার? প্রথম কথা, চিত্রের ভারসাম্য রক্ষিত হয়নি। মা মেরির দক্ষিণে 4টি ফিগার ভিড় করেছে, বাঁদিকটা বেমালুম ফাঁকা। কারেক্ট। আর কিছু? মা দাঁড়িয়ে আছেন না বসে তা বোঝাই যাচ্ছে না, যেন ভাসছেন। তাছাড়া শিশু যিশুর দেহ অন্যান্য ফিগারের তুলনায় কিছু বেশি দীর্ঘ। আর সবচেয়ে বড় অ্যানাটমিক্যাল ডিফেক্ট মায়ের গ্রীবায়। ব্র্যান্ডিনেল্লি মৃদু হেসে বললেন, সেই ত্রুটিটা তো শিল্পী শুধরেই দিয়েছেন নামকরণের মাধ্যমে, মরাল গ্রিব ম্যাডোনা। আমাদের কর্মপরিষদের ক্রয় বিভাগ এটি বহু অর্থের বিনিময়ে কিনেছেন। এটাই এর সম্বন্ধে শেষ কথা। আসুন আমরা এগিয়ে যাই। গোটা দলটা তার অনুসরণ করে। আর্টেমিসিয়া সে গড্ডলিকা প্রবাহে সামিল হতে পারল না। সে এক দৃষ্টে ওই ছবিখানাই দেখতে থাকে। রীতিমতো অবাক হয়ে যায় সে। পারমিগিয়ানো একজন অতি শক্তিশালী চিত্রকর। তিনি কেন সজ্ঞানে এইসব বিচ্যুতি ঘটতে দিলেন? চিত্রের প্রতিসাম্য কেন ব্যাহত করলেন? আর মায়ের গ্রীবা, এক দৃষ্টে সে তাকিয়েই থাকে ওই অনবদ্য শিল্পের দিকে। কি হলো, বুঝতে পারলেন না কিছু? চমকে পিছনে ফেরে দেখে একজন বৃদ্ধ ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন। কালো রঙের গলাবন্ধ কোট, হাতে লাঠি, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। বললে, আমাকে বলছেন? আর কেউ তো ধারে কাছে নেই মা, তাই তোমার কাছেই জানতে চাইছি, কিছু ঢুকলো মাথায়? আর্টেমিসিয়া হেসে ফেলে, বলে, আজ্ঞে না, আপনি বুঝেছেন। কি ত্রুটি তোমার নজরে পড়েছে আগে শুনি। ওই উনি যা বললেন, শিশু যিশুর দেহাকৃতি কেন অস্বাভাবিক দীর্ঘ তা অবশ্য বুঝেছি। খুব আনন্দের কথা। সেটা কেন তাই আমাকে বুঝিয়ে বলো দেখিন প্রথমে। আপনি স্যার সিনিয়র মিকেলাঞ্জেলোর
ম্যাডোনা অ্যাট দ্য স্টেয়ার্স বাস রিলিফটা দেখেছেন? সেখানে যিশুর বাইসেপ মাংসপেশি, ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বরং যেটা বোঝনি তার কথা বলো। শিল্পী কেন ছবির ভারসাম্য রক্ষার চেষ্টা করেননি? মায়ের ডান দিকে 4টি ফিগার, বাঁ দিকটা একদম ফাঁকা। সেটাই কি স্বাভাবিক নয়? বাচ্চারা তো মায়ের কাছে ভিড় করেই এসে দাঁড়ায়, প্রকৃতিতেও তাই। গাছের এক ডালে একগুচ্ছ ফুল, অন্য দিকটা ফাঁকা, দেখনি? কিন্তু শিল্পী তো শিল্পের রীতি মেনে চলবেন না? বৃদ্ধ বললেন, শিল্পী বাঁদিকে একটা সাদা ডোরিক স্তম্ভ এঁকেছেন, তাতে কি ভারসাম্য রক্ষিত হয়নি? আর্টিমিসিয়া আবার ছবিটাকে খুঁটিয়ে দেখতে থাকে, শেষে বলে, কিন্তু ওই অ্যানাটমিক্যাল ডিফেক্টটা, মায়ের গলা। শোনো মা, ম্যানারিজম কাকে বলে জানো? ম্যানারিজম? আগে না, শব্দটা এর আগে কখনো শুনিনি। তা না জেনেই তুমি তোমার ওই ইনক্লিনিওজেনিয়াতে ওই ম্যানারিজমের প্রয়োগ করেছো? আর্টিমিসিয়া উৎসাহে লাফিয়ে ওঠে, বলে, আপনি সেটা দেখেছেন? বলুন আপনার কেমন লেগেছে। হুম, স্টেপ বাই স্টেপ, না হলে অঙ্ক মিলবে না। আগে প্রথম অঙ্কটার সমাধান হোক, তারপর সেসব কথা। এসো আমার সঙ্গে। বৃদ্ধ ওকে নিয়ে গেলেন হল কামরার বাইরে খোলা অলিন্দে। সেখানে ইতস্তত কিছু চেয়ার টেবিল সাজানো। উনি বসলেন, ছাত্রীকেও বসালেন একটা চেয়ারে। যেসব খিদমতগার পানীয় সরবরাহ করছিল তাদের ডেকে 2টি পানীয় সংগ্রহ করলেন। নিজে নিলেন ভদকা উইথ লাইম, আর ছাত্রীর জন্য এক পাত্র রেড ওয়াইন। তারপর অঙ্কের মাস্টার মশাই শুরু করলেন তার ক্লাস, ম্যানারিজম কাকে বলে। এইখানে লেখক হিসেবে আমাকে একটি অপরাধের স্বীকৃতি দিতে হবে। ম্যানারিজম শব্দটি সাম্প্রতিককালের। বর্ণিতকালে বক্তার নিশ্চয়ই শব্দটা জানা ছিল না, তত্ত্ব ও তথ্যটা অবশ্য জানা ছিল। ম্যানারিজম চিত্রাঙ্কন পদ্ধতির একটি স্বীকৃত শৈলী। এর সূচনা 1520 নাগাদ, বস্তুত রাফায়েলের প্রয়াণকাল থেকে, সমাপ্তি 16শ শতাব্দীর অন্তিম লগ্নে। রেনেসাঁ যুগের সাফল্য চূড়ায় উপনীত হয়ে ইউরোপীয় চিত্রশিল্পের প্রবাহ যেন হঠাৎ গতিরুদ্ধ হয়ে গেল। সে যুগের শিল্পাচার্যরা যে চরম সাফল্যের গৌরীশৃঙ্গে উপনীত হলেন, তারপর আর কোথায় যাওয়া যায়? দিশেহারা শিল্পীর দল নতুন পথের সন্ধানে আরোপ করতে চাইলেন ব্যক্তিগত বৈশিষ্ট্যের ছাপ, যা প্রচলিত রীতিকে স্বীকার করেও শিল্পীর ব্যক্তিসত্তার অনবদ্যতা তুলে ধরতে চাইল, প্রয়োজনে বাস্তবতাকে অস্বীকার করেও। মিকেলাঞ্জেলোর স্ত্রীমূর্তিগুলি রাফায়েলের পেলবতাকে অগ্রাহ্য করে অ্যামেজনীয় বলিষ্ঠতায় ভাস্বর। জ্যাকোপো পল্টেরমো এবং বিশেষ করে ফ্রান্সেস্কো পারমিগিয়ানো এই শৈলীতে বিখ্যাত হয়ে ওঠেন। The result was a disturbing, often violent and highly emotional style by deliberately defying and distorting natural proportions. তার মরাল গ্রিভ ম্যাডোনা তার একটি ক্লাসিক্যাল উদাহরণ। আর্টিমিসিয়া জানতে চায়, আপনি কি চিত্রশিল্পী না ভাস্কর? না রে বাপু, দুটোর একটাও নই। আমি অঙ্কের মাস্টার, তবে ওই পাগলগুলোর সঙ্গে মেলামেশা করে শিল্পের কিছু কিছু বুঝতে পারি। এবার তাহলে বলুন সিনার, আমার ইনক্লিনিজিয়ন আপনার কেমন লেগেছে? ভালো, খুব ভালো হয়েছে। তুমি মেয়েটির মাথার উপর একটা জ্যোতিষ্ক এঁকেছ, সেটা কি? একদল দর্শক বলেন ওটা ভেনাস, আরেক দল বলেন না, ওটা স্টার অফ বেথেলহেম। আপনার কি মনে হয়েছে? আমার কথা থাক, তুমি কি এঁকেছ? ওটা স্টার না প্ল্যানেট? আর্টিমিসিয়া একটু ঘাবড়ে গেল, ঢোক গিলে বললে, ও দুটো শব্দ আমার অচেনা সিনার, একটু বুঝিয়ে বলবেন? বৃদ্ধ ঠক করে গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে বললেন, বুঝেছি, তোমার সঙ্গে জ্যোতির্বিজ্ঞান আলোচনা করতে হলে আমাকে শুরু করতে হবে একেবারে সেই অজগর আসছে তেড়ে থেকে। না, সেটা থাক। তুমি জানো স্টার অফ বেথেলহেম বলতে কি বোঝায়? আগে হ্যাঁ, তা জানি। যিশু যখন জেরুজালেমে জন্মগ্রহণ করেন তখন বেথেলহেমের আকাশে একটা তারা দেখা দিয়েছিল। তারই নির্দেশে পূর্ব দেশ থেকে মাজাইরা প্রভু দর্শনে আসেন। এ একটা অলৌকিক ঘটনা। বৃদ্ধ ভদকার অবশিষ্টটুকু কণ্ঠনালীতে ঢেলে দিয়ে বলেন, শোনো বাছা, এ বিশ্ব প্রপঞ্চে কোনোদিন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, ঘটবে না, ঘটতে পারে না। কিন্তু বাইবেল কি বলেনি যে ওই তারকাটা আকাশে আর কখনো দেখা যায়নি, যাবেও না? বাইবেল যা বলেছেন তাই অন্ধের মতো মেনে চলতে হবে, জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধেও।
আর্টিমিসিয়া স্তম্ভিত হয়ে যায়, বলে, আপনি তা মানেন না? বৃদ্ধ একটু কি ভেবে নিয়ে বলেন, তোমার এই কথার জবাব আমি দেব না। সক্রেটিসকে হেমলক পান করতে হয়েছিল, ব্রুনোকে ওরা পুড়িয়ে মেরেছিল, আমি সেই ভুল করব না। তবে শোনো আর্টিমিসিয়া, অলৌকিক বলে কোনো কিছু নেই। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে আগেও বারে বারে ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। তবে হ্যাঁ, বহু বছর পরে, কারণ কমেট সূর্যের কাছাকাছি আসে বহু বহু বছর পরে পরে, তখন তাকে আমরা দেখতে পাই। যিশুর জন্মের সময় এমন একটা ঘটনা ঘটেছিল, সেটা অলৌকিক নয়। আর্টিমিসিয়া ভয় ভয় বলে, কমেট কাকে বলে সিনার? বৃদ্ধ হঠাৎ কাকে দেখতে পেয়ে ডেকে ওঠেন, এই বান্টি, এদিকে শোনো তো একবার। একটি সুদর্শন যুবক এগিয়ে আসে, মিলিটারি পোশাক, তার জুতোর নালে নালে ঠক ঠক করে শব্দ হয়। স্যালুট করে বলে, ইয়েস সিনার। এই মেয়েটিকে চেনো? এবার ও আর্টিমিসিয়াকে একটা স্যালুট করে বলে, চিনি স্যার, সিনোরা আর্টিমিসিয়া জেন্টিলেসচি। গুড। ও এখানে এসেছে ট্যাঙ্গস ট্যাঙ্গস করতে করতে। তখন ও মাননীয় সদস্য ছিল না, কিন্তু ফেরার পথে যদি গাড়ি চড়ে না যায়, সেটা আমাদের একাডেমিয়ার বদনাম। কিছু বুঝলে? ইয়েস সিনার। আর কিছু? নো থ্যাঙ্কস। এবার তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাকে। করো। আমি গত 7 বছর এই সমাবর্তন উৎসবে আসছি, আপনি আসছেন না হোক 20 বছর। আমি কখনো শুনিনি, তাই আপনার কাছে জানতে চাইছি, সমাবর্তন উৎসবে ওই উচ্ছ্বাসটা এর আগে কখনো শুনেছেন? ব্রাভা। বৃদ্ধের ভ্রুকুঞ্চন হলো, একটু ভেবে নিয়ে বললেন, না, এই প্রথম। এই বোকা মেয়েটা স্টার আর প্ল্যানেটের তফাৎ জানে না বটে, তবে ও এক হিম্মতওয়ালি, আমি মানছি। মধ্যাহ্নভোজ শেষ হলে সেই ছেলেটি এসে জানতে চাইল, আপনি যখন বাড়ি যেতে চাইবেন আমাকে জানাবেন সিনোরা, আপনার বাড়ি ফিরে যাবার জন্য গাড়ির ব্যবস্থা আছে। কিন্তু আপনাকে কোথায় পাবো? আপনার পরিচয়টা তো জানি না আমি, শুনেছি শুধু আপনার নাম বান্টি। ছেলেটি হাসে, বলে, না ম্যাডাম, আমাকে সিনার আদর করে ওই নামে ডাকেন। আমার নাম ক্যাপ্টেন ব্রামান্টি, আমি আছি হিজ লর্ডশিপের ইন্টেলিজেন্স বিভাগে। আর্টিমিসিয়া সুযোগ বুঝে জানতে চায়, উনি কে বলুন তো? ব্রামান্টি একটা চেয়ার টেনে নিয়ে ওর মুখোমুখি বসে, বলে, সে কি সিনোরা, সারাটা দুপুর বসে ওর সঙ্গে গল্প করলেন, অথচ ওকে চেনেন না? উনি এই একাডেমিয়ার একজন প্রবীণ সদস্য, বস্তুত একমাত্র সদস্য যিনি ছবিও আঁকেন না, মূর্তিও গড়েন না। তবে কি করেন উনি? আকাশ দেখেন। আকাশ দেখেন? তার মানে আকাশে দেখার কি আছে? তা উনিই বলতে পারবেন। যে রাত্রে আকাশে চাঁদ থাকে না আর আকাশটা মেঘে ঢেকে যায় না, সে রাতে ওকে নিশ্চিত খুঁজে পাবেন ওর বাড়ির ছাদে। উনি তারাদের প্রেমে একেবারে হেড ওভার হিলস। আশ্চর্য মানুষ তো। তা বলতে পারেন। ফ্লোরেন্সের সবচেয়ে নামকরা পাগল। ওর নাম গ্যালিলিও গ্যালিলি। আর্টিমিসিয়ার উপর এ নামটায় কোনো প্রতিক্রিয়া হলো না। এ নাম সে কখনো শোনেনি। ও জানতো না লিওনার্দো আর মিকেলাঞ্জেলোর পর এই বিশ্ববরেণ্য ফ্লোরেন্টাইনের আবির্ভাব ঘটেছে, যাকে বিশ্ব সংস্কৃতি কোনোদিন ভুলতে পারবে না। আর্টিমিসিয়া বললে, আপনার যদি অসুবিধে না হয় তাহলে ব্যবস্থা করে দিন, আমি এক্ষুনি বাড়ি ফিরতে চাই, আমার বাচ্চাটাকে রেখে এসেছি তো। বুঝলাম, সিনার পেত্রো আন্তোনিয়ার হেফাজতে? কি আশ্চর্য, আপনি আমার স্বামীর নামও জানেন? ছেলেটি সামনের দিকে একটু ঝুঁকে বলল, জানি সিনোরা, আমি এ শহরের অনেক কিছুরই খবর রাখি। আগেই বলেছি, আমি আছি কাসিমো পরিবারের ইন্টেলিজেন্স বিভাগে। তাই শুধু ফ্লোরেন্স নয়, মিলান, পাদুয়া, রোম, এমনকি অস্ট্রিয়া, ফ্রান্সের অনেক খবর আমাকে রাখতে হয়। আপনার স্বামীকে আমি দীর্ঘদিন ধরে চিনি, যদিও তিনি আমাকে চিনতে পারবেন না। আর্টিমিসিয়া রীতিমতো অবাক হয়ে যায়। পেত্রো ফ্লোরেন্সের একজন নামকরা বাসিন্দা নয়, তাহলে এ লোকটা তাকে দীর্ঘদিন ধরে চেনে কোন সূত্রে? কিন্তু এত স্বল্প পরিচয়ে সে প্রশ্ন করা ঠিক হবে না। তাই বলল, চলুন তাহলে, আমার ফেরার ব্যবস্থা করে দিন। ব্রাহ্মণটি কিন্তু উঠে দাঁড়ালো না, মুখ নিচু করে সে কি যেন ভাবছে।